পেলাম না, তাই লেট হয়েছে। তুমি কি কিছু খেয়েছো? খেয়েছি। আমি তোকে দেখার পর কেন যেন নিজের বাবাকে ভুলে যাচ্ছি। মনে হচ্ছে আমার বাবা আমার সামনে আছে। এত কেয়ার করিস কি করে? এই তো মাত্র বললে তোমার বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছ। আমি তো তোমার বাবাই। সো আমার মেয়ের খেয়াল আমি রাখবো না তো কে রাখবে? পাগল ছেলে আমার। এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। একদম না, তোমার শরীর অসুস্থ। তুমি এখন বিছানায় বসে রেস্ট করবে। আমি ফ্রেশ হয়ে 2 মিনিটের মধ্যে এসে তোমার জন্য খাবার রেডি করছি। এই পাগল ছেলে সারাদিন বাইরে কাজ করার পর এখন আবার বাসায়। না না খোকা, আমি সুস্থ আছি। তুই আমার কথা বিশ্বাস করিস না কেন? আমি ঠিক আছি, আমি পারবো সব করতে। তুমি পারবে বললেই তো হলো না? আমি তো জানি তোমার কি অবস্থা। তুমি এখন বেশি কথা না বলে এখন বসে রেস্ট নাও। তোমার কোনো কথাই আমি শুনবো না। পাগল ছেলে, শোনো আমার কথা। শুভ বাবা, শোন আমার কথা। শুভ। শুভ দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। এমন ছেলে আজকাল দেখা মেলে না। আজকালকার ছেলে মেয়েরা নিজের হাতে পানি নিয়ে পর্যন্ত খেতে চায় না, সেখানে শুভ নিজের মায়ের কেয়ার করছে। শুভর মা মনে মনে সবসময় নিজের ছেলের জন্য দোয়া করে। মায়ের দোয়া যে সন্তানের ওপর থাকে তার কখনো কোনো খারাপ হতে পারে না। শুভর কথা ভেবে তার মায়ের চোখের পাতা ভারী হয়ে গেল। দুফোঁটা লোনা জল গড়িয়ে পড়ল। এই চোখের জলের পেছনে কোনো কষ্ট নেই, এই চোখের জলের পেছনে আছে খুশি। নিজের সন্তানের এমন ভালোবাসা সবার কপালে জোটে না। শুভ নাস্তা রেডি করে নিজের মায়ের জন্য নিয়ে আসে। খাবার টেবিলে বসে মা ছেলে একসাথে খাবার খেয়ে মাকে ঔষধ দিয়ে শুভ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আবারও অফিসে আসে শুভ। শুভ অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করতে শুরু করলো। বৃষ্টি শুভকে কাজ করতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মিস্টার শুভ, আপনি এত মন দিয়ে কাজ করছেন, আমি পাশে এসে বসলাম, একটা কথাও বললেন না, একবার তাকালেনও না আমার দিকে। ও সরি বৃষ্টি, আমি আসলে প্রজেক্ট কমপ্লিট করছি। আপনি তো জানেনই আমি কাজের প্রতি একটু বেশি সিনসিয়ার। সেটা তো রোজ দেখি। এমন ভাবে কাজ করেন যেন এটা আপনার অফিস। আমার অফিস না হোক, তবে আমার কর্মস্থল তো। আমি চাই সব কাজে সেরাটা দিতে, যাতে করে আমি সব সময় সুনাম অর্জন করতে পারি। বাহ, আপনার কথাবার্তা তো সবকিছুই ভীষণ চমৎকার। হাতে নিজেও একটা অফিস দিলে আমার মনে হয় অনেক দূর যেতে পারবেন। সেসব কি আর আমার দ্বারা হবে? আমি তো চাকরি করেই অভ্যস্ত। নিজের বিজনেস করার স্বপ্ন কখনো আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলের দেখা হাস্যকর। হয়েছে, আপনার সাথে কথাই আমি পেরে উঠবো না। শুভ বৃষ্টির সাথে আর কোনো কথা বলল না। বৃষ্টির সাথে কথা শেষ হতেই শুভর ডেস্কের সামনে পিয়ন চাচা চলে আসলো। পিয়ন চাচা চলে এসে শুভকে বলল, বাবা শুভ, তোমাকে নীলা মামুনি ডাকছে, এখনই যেতে বলেছি তোমায়। জি চাচা, আমার তো কাজ শেষ হয়নি এখনো। এখন গিয়ে কোনো লাভ হবে না, আমি কাজটা শেষ করে তারপর আসছি। বাবা কাজ নিয়ে না, তোমাকে অন্য কোনো ব্যাপারে হয়তো ডাকছে, তুমি চলো আমার সাথে। নীলা মামুনি অনেক রেগে আছে। হঠাৎ করে রেগে গেছে কেন? সেসব আমি জানি না, তোমাকে যেতে বলেছে, চলো বাবা। ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসছি। শুভ বুঝে উঠতে পারলো না যে হঠাৎ করে নীলা রেগে গেল কেন। গতকাল বাড়ি ফেরার পথে শুভকে নীলা অফার দিয়েছে যে তার সাথে যেতে, কিন্তু শুভ তো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই কারণেই কি নীলা রেগে আছে? শুভর ভীষণ ভয় করছে। বাসের মধ্যে নীলার সাথে প্রথম দেখা হবার পর যেমন রিয়েক্ট করেছেন তিনি, ঠিক তেমন যদি করে তবে তো হলো আজ। শুভর চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। শুভ ভয়ে ভয়ে নীলার কেবিনের সামনে আসতেই নীলা শুভকে চমকে দিল। শুভ এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। শুভ নীলার কেবিনে আসতেই নীলা ভীষণ কর্কশ কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে খানিক চিৎকার করে বলে উঠল, অফিসটা কি আপনার বাবার প্রপার্টি? নীলার বলা এই কথার মানেটা শুভ বুঝতে পারল না। শুভ খানিক চমকে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলতে লাগলো, ম্যাম সরি, আমি কি কোনো ভুল করেছি? ও শাট আপ মিস্টার শুভ, আমার মুখে মুখে একদম তর্ক করবেন না, আমি এটা পছন্দ করি না। ম্যাম আমি তো সবটাই বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন সেটাই আমি বুঝতে পারছি না। কাজ করতে এসে কিছুই বুঝতে পারছেন না? আহা গো, কি ন্যাকা কথা! ইচ্ছে করছে এখনই আপনাকে ফায়ার করতে।
প্লিজ ম্যাম, এমনটা করিয়েন না। আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে বলুন, আমি শুধরে নিচ্ছি। আচ্ছা, তার মানে আপনার কথা হলো আপনি কোনো ভুল করেননি, আমি আপনাকে অযথা কথা শোনাচ্ছি, এটাই তো? ম্যাম, আমি এই কথা কখন বললাম? আমি তো বলেছি যদি আমার ভুল হয়ে থাকে তবে। শাট আপ! আর একটাও কথা না, ওখানেই দাঁড়িয়ে থাকুন। নীলার এই রীতিমতো শুভর সাথে মিসবিহেভ করছে। শুভ নিরুপায় বোধে সবটাই নীরবে সহ্য করছে সে। শুভকে এমন করে দাঁড় করিয়ে রেখে নীলা চলে গেছে নিজের বসার জায়গায়। নীলার চোখ মুখ লাল হয়ে আছে, চোখের ভেতর রক্ত আভা দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে সে প্রচন্ড রকম রেগে আছে। নীলার এই রাগ কমানোর কোনো উপায় শুভর জানা নেই। আজ শুভ কোনো অপরাধ না করেও নীলার ঝাড়ি খাচ্ছে শুধুমাত্র নিজের চাকরি বাঁচানোর জন্য। নীলা মিনিট এক বসে থাকার পর আবারও শুভর দিকে নিজের রক্তচক্ষু নিক্ষেপ করে শুভকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, ওখানে সংসেজে দাঁড়িয়ে না থেকে এখানে আসুন আর আপনার ফাইল আমাকে দিন। ইয়েস ম্যাম। শুভ এখনো ফাইল কমপ্লিট করতে পারেনি, তার আগে নীলার ডাক পড়ে গেছে। শুভ ফাইলটা নীলার হাতে দিতে নীলা একে একে ফাইল চেক করতে লাগলো। নীলা ফাইলের মাঝে সম্পূর্ণ কাজ না দেখতে পেয়ে আরো বেশি রেগে গেল। নীলার টেবিলের ওপর থেকে কিছু একটা জিনিস শুভর দিকে ছুঁড়ে মারলো, আর সেটা শুভর কপালের উপর এসে পড়লো। শুভর কপালে এসে আঘাত করতেই শুভর কপাল থেকে রক্ত বেরিয়ে আসে। শুভ প্রচন্ড ব্যথা পেয়েছে নীলার ছোড়া ওই জিনিসের আঘাতে। শুভ নিজের কপাল চেপে ধরে নীলার দিকে ছলো ছলো নয়নে দৃষ্টিপাত করতেই নীলা শুভকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, এই কাজ করেছিস ছোট লোকের বাচ্চা? অফিস আসিস কি প্রেম আলাপ করার জন্য নাকি কাজ করার জন্য? নীলা শুভর বাবাকে নিয়ে কথাটা বলার পর শুভ আর নিজেকে সামলাতে পারল না। শুভ এবার ভীষণ শক্ত গলায় নীলাকে উদ্দেশ্য করে বলল, আমি ভুল করলে সেটার জন্য আমাকে বলুন। আমার বাবাকে নিয়ে একটাও বাজে কথা না। কেন? তোর বাবাকে নিয়ে বললে কি হবে? বেশি কিছু হবে না, আমি শুধুমাত্র বলে যাব আপনি আমার বস আর আমি এখন আপনার চাকরি করছি। শুভর কথাটা শোনার পর নীলা আর কিছু বলল না। শুভর বাবাকে নিয়ে বলা কথাটা আসলে উচিত হয়নি নীলার, সেটা সে তৎক্ষণাৎ বুঝতে পেরেছে। নীলা চুপ হয়ে যেতেই শুভ নীলাকে আবারও বলতে লাগলো, আমি কারোর সাথে প্রেমালাপ করিনি ম্যাম, আমি কাজ করছিলাম। বৃষ্টি আমাকে রোজকার মতো প্রশ্ন করেছে, কলিগদের সাথে কথা বলা যাবে না, এমন নিয়ম করা হয়েছে, সেটা আমি জানতাম না। আর এই ফাইল রেডি করার জন্য আমি দুপুর অবধি সময় পেয়েছিলাম, তাই আপনাকে সম্পূর্ণ কাজ দেখাতে পারিনি, সরি। শুভ এক হাতে নিজের কপাল চেপে ধরে অন্য হাতে ফাইলটা তুলে নিয়ে বসের কেবিন মানে নীলার কেবিন থেকে বেরিয়ে গেল। শুভর সমস্যার পূর্ণ ফায়দা সবাই নিচ্ছে। শুভকে যেমন করে পারছে তেমন করেই সবাই অপমান করে যাচ্ছে। শুভ নীরব, কারণ তার এখন জবাব দেওয়ার সময় না। কিন্তু তাই বলে শুভর বাবাকে নিয়ে অন্য কেউ বাজে কথা বলবে, এইসব শুভর সহ্য হয় না। শুভ নিজের ডেস্কে ফিরে আসতেই শুভর কপালের দিকে দৃষ্টি পড়ল বৃষ্টির। শুভর কপাল থেকে রক্ত বের হচ্ছে। এইটা দেখার পর বৃষ্টি ভীষণ বিচলিত হয়ে পড়ে শুভর দিকে দৌড়ে ছুটে আসে। বৃষ্টি শুভর কাছে এসে শুভর কপালে হাত রেখে ভয়ার্ত কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলে, আরে আপনার কি হয়েছে? কপাল থেকে অনেকটা রক্ত বের হচ্ছে, ভেতরে কি এমন হয়েছে বলুন আমায়। আরে তেমন কিছু না, ওই একটু লেগে গিয়েছিল আর কি। লেগে গিয়েছিল মানে? আমাকে মিথ্যে কথা বলছেন আপনি, সত্যি করে বলুন কি হয়েছে। আহা, বললাম তো কিছু হয়নি। আপনি কাজ করুন, আমাকে একটু আমার মতো থাকতে দিন প্লিজ। শুভ নিজের চেয়ারে বসতেই বৃষ্টি শুভর মাথায় ব্যান্ডেজ বেঁধে দিল। শুভর মনের মাঝে নীলার বিপরীতে একটা নেগেটিভ ধারণার জন্ম হয়েছে। শুভ এতদিন জানতো ধনী আর গরিবের মাঝে কখনো ভালো সম্পর্ক হতে পারে না, আর আজ সেটার প্রমাণও হয়ে গেল। শুভ কপালে আঘাত নিয়ে অফিসের বাকি সময় কাজ করল। সন্ধ্যার দিকে শুভ অফিস থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ি ফেরার পথে শুভ বাজার করা থেকে শুরু করে নিজের মায়ের জন্য ঔষধ সহ সবকিছু নিয়ে নিল। শুভ বাড়ি ফিরে কলিং বেল বাজাতেই শুভর মা এসে দরজা খুলে দিল। শুভর মা নিজের সন্তানের কপালে আঘাতের চিহ্ন দেখে বিচলিত হয়ে উঠল, যেমনটা সব বাবা মা হয়ে যায়। শুভকে জড়িয়ে ধরে তার মা কান্না করতে লাগলো। শুভ নিজের মাকে সান্ত্বনা দিতে দিতে বলল, আহা মা, তুমি এমন করে কান্না করছো কেন? একটু সামান্য আঘাত, সেরে যাবে, এটা নিয়ে কান্না করতে হয়? বাবা,
তোর এই আঘাতটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে সামান্য না। আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা। আমি জানি মা, কিন্তু কি করবো বলো, না দেখতে পেয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গেছে, আমি খেয়াল করতে পারিনি। মায়ের মন কি আর সেসব বোঝে? তোর ব্যথায় যে মায়ের বুকটাও ব্যথিত হয় বাবা। পাগলি মা আমার। এখন সরো, আমি ফ্রেশ হয়ে নেই, তারপর আবার একটু কাজ আছে। তুমি গিয়ে রেস্ট করো, আর আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করে না, ঠিক আছে? শুভ নিজের মাকে মিথ্যা বলল, কারণ শুভ নিজের মাকে ভালো করেই জানে। শুভর মা যদি জানতো যে অফিসের বসের আঘাতে শুভর কপাল ফেটে গেছে, তবে এই অফিসে আর কখনো কাজ করতে দিতেন না তিনি। শুভ ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে যেতেই চমকে উঠল। শুভ ভীষণ রকম অবাক হয়ে গেল রান্নাঘরের অবস্থা দেখে। শুভর মা অসুস্থ, তিনি রান্নাঘরে এসে রান্না করতে পারবেন না, তবে এই রান্নাটা কে করলো? তাছাড়া বাজারটাই বা কে করলো? শুভ কিচেনে এসে দেখতে পেল যে সব কিছু রান্না করা আছে। শুভ অবাক হয়ে গিয়ে নিজের মাকে চিৎকার করে ডেকে বলল, মা, আজ রান্নাঘরের এমন অবস্থা কেন? তুমি কি রান্না করেছো? আমি বারণ করার পরেও তুমি এমনটা করলে কেন? শুভর চিৎকার শুনে শুভর মা কিচেনের দিকে এগিয়ে আসতে নিতেই শুভ নিজের মায়ের কাছে চলে যায়। শুভ নিজের মায়ের কাছে এসে দাঁড়াতেই শুভর মা শুভকে উদ্দেশ্য করে বলে, খোকা, আমি রান্না করিনি, অন্য কেউ করেছে। অন্য কেউ মানে কে করেছে মা? কাজের লোক রেখেছো নাকি? আরে না, তোদের অফিসে একটা মেয়ে চাকরি করে নাকি, ও এসে সব করে দিয়েছে। আমি বারণ করেছি, তারপরও করেছে। আমার অফিসের লোক মানে কে? সে নাম জিজ্ঞেস করেছো? আরে নাম তো জিজ্ঞাসা করা হয়নি, আমি তো ভেবেছি তোর কোনো বন্ধু হয়তো, তাই আর কোনো প্রশ্ন করিনি। এমন করে কোনো পরিচয় না জেনে যাকে তাকে আমাদের বাড়িতে ঢুকতে দিবে না। কার মনে কি আছে আল্লাহ জানে। বাড়িতে একা তুমি থাকো, কোনো বিপদ হয়ে গেলে তখন কি করবে? আমার আল্লাহ আমার সাথে আছে, আমার কোনো বিপদ কখনোই হতে পারে না। সেসব তো ঠিক আছে, কিন্তু মা, আমি বাড়িতে নেই, তোমার এসব মাথায় রাখতে হবে। বিপদ বলে কই আসবে না, সো আর কাউকে ঢুকতে দিবে না পরিচয় ছাড়া, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন আর তোর সিউডি না হয়ে চল খাবারটা খেয়ে নি। চলো, তবে সবার আগে আমি খাবো, তারপর তুমি। শুভ নিজের মাকে নিয়ে খাবার খেতে চলে গেল। শুভ খাবারগুলো তো খাচ্ছে, কিন্তু বারবার শুভর মাথায় এটাই ঘুরছে যে আসলে কে এসেছে আর কেনই বা তাদের মা ছেলের জন্য খাবার রান্না করেছে। আসলে কে সে মানুষ? এমন কেউ তো নেই তার চেনা জানা। এমন কাজ করার মধ্যে একজন আছে অফিসে, আর সে হলো ব্রেস্টে। তবে কি ব্রেস্টে এসে গোপনে তার জন্য এমনটা করেছে? কিছুই বুঝতে পারছে না শুভ। শুভ খাবার শেষ করে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে আছে আর আপন মনে চিন্তা করছে আসলে কে এসেছিল। শুভর এমন সব ছাইপাশ চিন্তা করার মাঝেই শুভর ফোনটা ভীষণ শব্দ করে বেজে উঠল। শুভ ফোনের শব্দ পেতেই হকচকিয়ে বিছানা ছেড়ে উঠে ফোনটা হাতে নিল। শুভ ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল তার ফোনে বৃষ্টি কল করেছে। শুভ মুচকে হাসি দিয়ে ফোনটা পিক করতেই বৃষ্টি শুভকে উদ্দেশ্য করে বলল, সরি শুভ, আপনি আজ আমার জন্য এত বড় আঘাত পেয়েছেন। আমি পিয়ন চাচা থেকে পরে সব শুনতে পেয়েছি। আরে ধুর, আপনিও না সেই ঘটনা নিয়ে পড়ে আছেন। আমি ওসবে কিছু মনে করিনি। আপনি কিছু মনে করুন আর না করুন, কথা হচ্ছে ওনার এত বড় সাহস কি করে হয় যে উনি আপনার উপরে আঘাত করতে পারে? আরে ছাড়ুন না সেসব। আমার মনে হয় উনি হয়তো রেগেছিলেন, তাই আমার উপর এমন করে রেগে গেছেন। এখানে ওনার একার দোষ নেই। আপনি শুধু মাত্র ওনার ভুলটাকে এড়িয়ে গিয়ে ওনাকে মহান করতে চেয়েছেন। আপনার জায়গায় আমি হলে কি যে হতো? আপনি কি এখন এসব বলার জন্য কল করেছেন, নাকি অন্য কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, তবে আপনি করে ডেকে তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। ও আচ্ছা, তাহলে কি করে বললেন? আপনি সব বলতে পারবেন, বলুন দেখি একটু। আপনি থেকে তুমি হওয়া যায় না? যাই তো। আচ্ছা বলো, কি হয়েছে, কেন কল করেছো? এই একটু কথা বলতে আর তোমার খোঁজ নিতে। এখন কেমন লাগছে তোমার সেসব জানতে? জি, আমি এখন একদম ঠিক আছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আর এত রাত করে কল দিয়ে কথা বললে ঘুমাবে কখন? সকালে তো আবার অফিস আছে। অফিস নিয়ে চাপ নাই, আমি সময় মতো চলে যেতে পারবো। শুভ বৃষ্টির সাথে বসে গল্প করতে থাকলো। শুভ মনে মনে ভাবছে বৃষ্টি এসেছে তার বাড়িতে, আর নিজের কথায় বারবার সেটা সামনে আনতে চাইছে। শুভ চাইলে বৃষ্টিকে সরাসরি প্রশ্ন করতে পারত, কিন্তু না,
শুভ চাইছে বৃষ্টি নিজের ইচ্ছায় তাকে সবকিছু খুলে বলুক। রাতের অনেক কথা হবার পর বৃষ্টি ফোন রাখলো। পরদিন সকালে অফিসে এসে অয়ন নিচের ডেস্কে বসে কাজ করতে লাগলো। মন দিয়ে কাজ করছে। আজ আর বৃষ্টির সাথে অফিসের ভেতর একটাও কথা শুভ বলেনি।